আমরা ক্লাস 11-এর ওয়ার্ক পাওয়ার এনার্জি চ্যাপ্টার ক্লোজ করে ওর পরের চ্যাপ্টার, এবং আমরা বলতেই পারি এটা মেকানিক্স বা বলবিদ্যার লাস্ট চ্যাপ্টার। অবশ্যই ইম্পর্ট্যান্ট, বেশ কিছু ফর্মুলা এই চ্যাপ্টারে মনে রাখতে হয়। তো সেই চ্যাপ্টার আজকে আমরা শুরু করব। একদম পয়েন্ট ওয়াইজ আসছে, একটা একটা করে, একটু ভালো করে বুঝবে। প্রথমে আসব সিস্টেম অফ পার্টিকেলস, মানে চ্যাপ্টারটার নাম হলো সিস্টেম অফ পার্টিকেলস অফ অ্যান্ড মোশন অফ রিজিড বডি। এটা অ্যান্ড হবে, অ্যান্ড মোশন অফ রিজিড বডি। অর্থাৎ আমরা দুটো পার্টে আলোচনা করব, একটা হচ্ছে সিস্টেম অফ পার্টিকেলস নিয়ে ভাববো, আর রিজিড বডি মোশন নিয়ে ভাববো। তো প্রথমেই আসছে এই রিজিড বডি কি বা কাকে বলবো, হোয়াট ডু ইউ মিন বাই রিজিড বডি। তাহলে আমরা প্রথমেই আসছি রিজিড বডিতে। নামটার মধ্যে আছে রিজিড, অর্থাৎ এই বডির প্রত্যেকটা পার্টিকেল একে অপরের সঙ্গে খুব স্ট্রং অ্যাট্রাকশন ফোর্স বা খুব তীব্র আকর্ষণ বন্ধনে আবদ্ধ। আমি যখন কোনো ফোর্স দেব তখন ওই পার্টিকেলগুলো একটা আরেকটাকে ছেড়ে চলে যাবে না দূরে, অথবা কেউ কাছে আসবে না কেউ কারুর। অর্থাৎ এই রিজিড বডি কনসেপ্টটা এমনই হলো যে কোনো একটা বডির প্রত্যেকটা পার্টিকেল তার উপর ফোর্স অ্যাপ্লাই হলেও যে যেখানে ছিল সেখানেই থেকে যাবে। অর্থাৎ উইথ অ্যাপ্লাই অফ ফোর্সেস বা বল প্রয়োগের ফলেও ওর পার্টিকেলের মধ্যে যে ডিস্টেন্সগুলো, ইন্টার মলিকুলার ডিস্টেন্স বা ইন্টার পার্টিকেল যে ডিস্টেন্সগুলো, মানে কণার মধ্যবর্তী যে ব্যবধানগুলো, সেগুলো সব ফিক্সড থেকে যাবে, চেঞ্জ হবে না। তাহলে সেগুলো যদি না চেঞ্জ হয় তাহলে এই বডিটার শেপের কোনো চেঞ্জ হচ্ছে না বা সাইজের কোনো রকম চেঞ্জ হবে না। এটাই হলো রিজিড বডি। অর্থাৎ আরও সহজভাবে বলবো কোনো একটা বডির উপর বা কোনো একটা বস্তুর উপর আমি বল দেব, তার আকৃতির পরিবর্তন হবে না, সেটাই হলো রিজিড বডি। তো সেই রিজিড বডি নিয়ে আমরা আলোচনা করব। এটা ডেফিনেশন, অবশ্যই এর এক্সাম্পল নেই, মানে এমন কোনো বডি নেই যে তুমি তার উপর ফোর্স দিলে অথচ তার সাইজ বা শেপের কোনো চেঞ্জ হলো না, এরকম কোনো বডিই নেই। অর্থাৎ এই ধরনের কোনো বস্তু নেই। সেই জন্য আমরা বলবো যে রিজিড বডির এক্সিস্টেন্স নেই। তবুও আমরা কাকে বলবো নিয়ার অ্যাবাউট রিজিড বডি, মানে খুব কাছাকাছি দৃঢ় বস্তু হিসেবে কাকে ধরতে পারি? কাঁচ, মানে গ্লাস এবং ডায়মন্ড বা হিলে। অর্থাৎ এই দুটো মেটেরিয়াল এরা ভেঙে যাবে হয়তো আঘাত করলে বা ফোর্স দিলে, কিন্তু এরা মচকে যাবে না, অর্থাৎ এদের সাইজের কোনো চেঞ্জ হবে না। সেই টুকরোগুলোকে যদি আমি আবার জয়েন করতে পারি তাহলে আগের মতো সেম ভলিউমটা পাবো বা একই আয়তন পাবো। এই হলো রিজিড বডি। এটা যে কোনো বইতে আছে, এটা পড়ে নিও। নেক্সট আমরা আসছি সেন্টার অফ মাস, 2 নম্বরে। সেন্টার অফ মাস একে শর্টে বলা হয় সিএম, আর যার বাংলা হচ্ছে ভর কেন্দ্র। আগেরটা রিজিড বডি, যার বাংলা ছিল দৃঢ় বস্তু। এবার হচ্ছে ভর কেন্দ্র। ডেফিনিশনগুলো সিম্পলিভাবে মনে রাখার চেষ্টা করবে। কীরকম? যেমন এটা একটা বডি, এই বডিটার উপর, এই বডিটার ভেতর বা এই বডিটার বাইরে যা খুশি হতে পারে, মানে এখানে এমন একটা বিন্দু থাকবে যে বিন্দু দিয়ে যখনই আমি ফোর্স দেব, তার মানে এই বিন্দুটা, এই বিন্দু সোজা আমি ফোর্স দিচ্ছি, ওর শুধুমাত্র রৈখিক গতি হবে, অর্থাৎ এরকম সোজা যাবে, কোনো দিকে বাঁকবে না। অর্থাৎ যে কোনো একটা শেপের বস্তুর উপর বা যে কোনো আকৃতির বস্তুর উপর আমি বল দেব, মানে বল প্রয়োগ করব, ওই বস্তুটি সরে যাবে না, সরে যাবে, কোনো রকম কোনো ঘূর্ণন হবে না। অর্থাৎ তার লিনিয়ার ডিসপ্লেসমেন্ট, মানে রৈখিক সরণ হবে, কোনো রকম কোনো রোটেশন হবে না, কোনো আবর্ত গতি সৃষ্টি হবে না। সেই বিন্দুটাকে বলবো আমরা ভরকেন্দ্র। আর খুব সহজভাবে বললে কি বলবো? এই বিন্দুতে এই বস্তুর সমগ্র ভর জমা থাকে। আমরা দেখবে মাঝে মধ্যে কিছু বস্তুকে নিয়ে আমরা এরকম আঙুলে করে রাখি,
যে কোনো একটা বইকে আমরা এরকম মাঝখানে আঙুল দিয়ে রাখতে পারি, বা একটা থালা নিয়ে আমরা তার মাঝখানে, মানে একটা প্লেট নিয়ে তার মাঝখানে আঙুল দিয়ে রাখতে পারি। অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে যে ওই বডিটা আমি যদি সেন্টার অফ মাস পেয়ে যাই, আমি সেই সোজা ফোর্স দিয়ে ওটাকে ব্যালেন্স করতে পারবো। এটাই হলো ভরকেন্দ্র। এবার আমি এক কথায় বললে কি বলবো, যে দি মাস অফ এ বডি ইজ সেন্টার্ড অ্যাট এ পয়েন্ট, দ্যাট পয়েন্ট ইজ নোন এজ সেন্টার অফ মাস, and through that point if we apply a force, then the body will be in translational motion but not in rotation motion. অর্থাৎ আমি যদি কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করি, তাহলে যে বিন্দুতে বলটা প্রয়োগ করলে রৈখিক গতি সৃষ্টি হবে, কোনো আবর্তন গতি সৃষ্টি হবে না, তাকে বলবো ভরকেন্দ্র। অথবা বলবো এই বস্তুটার সমগ্র ভর যে বিন্দুতে জমা আছে সেটাই হলো ভরকেন্দ্র। তাহলে এর তো অনেকগুলো কণা, সেই কণাগুলোর বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে পজিশন বিভিন্ন। তাহলে ভরকেন্দ্রের অবস্থান কি করে পাবো, তার জন্য এবার পরের অংশ। তাহলে প্রথমে আমরা সংজ্ঞাটা দিলাম, এবার আসছি ভরকেন্দ্রের অবস্থান বা পজিশন। এটা কিরকম, ধরলাম যে এমন একটা বিচ্ছিন্ন বস্তু কণার সংস্থা, বিচ্ছিন্ন কণা বলছে আলাদা আলাদা, যেমন এটা এক্স অক্ষ, এক্স অক্ষের উপর এটা একটা কণা, এই কণাটার ভর m1, এই কণাটার ভর m2, এই দুটো কণা মিলে একটা সিস্টেম, একটা সংস্থা তৈরি করেছে। m1 কণার অবস্থান এক্স অক্ষ বরাবর x1 ডিস্টেন্সে, আর m2 ভরের অবস্থান হবে x2 ডিস্টেন্সে, এক্স অক্ষের উপর দুটো। তখন বলছে যে সেন্টার অফ মাস যে ডিস্টেন্সে থাকবে তাকে যদি আমরা এক্স ধরি, তাহলে এই ফর্মুলাটা আমরা মনে রাখবো কিভাবে, এক্স ইজিক্যাল টু m1 x1 প্লাস m2 x2 বাই m1 প্লাস m2। এটা হলো দুটো কণার ক্ষেত্রে। যদি দুইয়ের বেশি কণা থাকতো, মানে মোর দ্যান টু পার্টিকেলস, তখন হবে m1 x1 প্লাস m2 x2 প্লাস m3 x3। এটা তিনটে হলে, তাহলে এইভাবে অনেক হলে তখন এরকম ডট ডট হতো, নিচে আসতো m1 প্লাস m2 প্লাস m3 প্লাস ডট ডট। অর্থাৎ এখানে আসতো, উপরটাতে আমরা লিখতে পারবো সামেশন অফ fi xi, i ফর ইন্টিজার, আর এটাকে বলবো শুধুমাত্র সামেশন অফ mi, তাহলে i ফর ইন্টিজার। তাহলে পূর্ণ সংখ্যা ধরলে এটাকে m1 প্লাস m2 প্লাস m3, সেটাকে একসঙ্গে আমরা এটা লিখতে পারি m1 x1 প্লাস m2 x2, i যখন 2 হবে তখন m2 x2, i যখন 3 হবে m3 x3। তাহলে এটাই হলো আমাদের x এর ফর্মুলা। এই একইভাবে y অক্ষ বরাবর হলে আমরা কি লিখব, y ইজ ইকুয়াল টু সামেশন অফ i 1 টু n mi yi বাই সামেশন অফ i 1 টু n mi। অর্থাৎ ওই একই টেকনিকে আমরা y পেয়ে যাব, এই একই টেকনিকে আমরা জেডও পেয়ে যাব, জেড ইজ ইকুয়াল টু সামেশন অফ i 1 থেকে n mi জেড i সামেশন অফ i 1 থেকে n mi। এই হলো জেড। তাহলে এক্স ওয়াই জেড আমরা তিনটেরই ভ্যালু পেয়ে যাব। তাহলে আমরা এইটার মানেই হলো কি, এরকম m1 y1 প্লাস m2 y2 বাই m1 প্লাস m2, একই টেকনিকে সব কিছু হিসাবগুলো হবে। তাহলে এইভাবে এক্স ওয়াই জেড যদি আমরা ভেক্টরে আর ভেক্টর দিয়ে লিখি, তাহলে আমরা ইন জেনারেল ইন ভেক্টর ফর্মে কী হবে, প্রত্যেকটার যদি পজিশন ভেক্টর দিয়ে দেয় প্রত্যেকটা পার্টিকেলের ইন ভেক্টর, তখন হবে আর ভেক্টর ইজ ইকুয়াল টু m1 r1 ভেক্টর প্লাস m2 r2 ভেক্টর প্লাস m3 r3 ভেক্টর প্লাস ডট 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 বাই m1 প্লাস m2 প্লাস m3, এইভাবে প্লাস ডট ডট ডট। এখানে লেখা হবে সামেশন অফ mi ri ভেক্টর i is equal to 1 to n by summation of i is equal to 1 to n mi। সব এই একই টেকনিকে আমরা হিসাবগুলো করে করে চলে যাব। এবার আসছি ভেলোসিটি অফ সেন্টার অফ মাস, মানে ভরকেন্দ্রের বেগ। এবার যেটা আসবো ভরকেন্দ্রের বেগ। ভেলোসিটি অফ সেন্টার অফ মাস
তখন কি হবে, ভি ভেক্টর ইজিক্যাল টু m1 v1 ভেক্টর, একদম একই টেকনিক এগুলো সব। এই একই টেকনিকগুলো আমরা সব মনে রেখে দেবো, অঙ্ক করার জন্য এগুলো কাজে লাগবে। বাই m1 প্লাস m2 প্লাস m3 এইটা। আচ্ছা, এবার একটা কথা বলি, এটাকেও যে আমরা সামেশন আকারে লিখলে এরকম হবে, mi vi ভেক্টর i 1 থেকে n বাই সামেশন অফ i 1 থেকে n mi। এই যে সামেশন mi 1 থেকে n, এটা মানেই কিন্তু টোটাল মাস মানে মোড ফর অফ দি বডি, অর্থাৎ বডির যে মোড ভর, কোনো একটা বস্তুর মোড ভর যা হবে সেটাই হচ্ছে ক্যাপিটাল এম। এই সেম টেকনিকে আমরা যাব। এবার বলছি, আমরা কিন্তু এইগুলো সবগুলোই বলেছি বিচ্ছিন্ন ভর সমস্ত, অর্থাৎ আমরা প্রত্যেকটা পার্টিকেলের আলাদা আলাদা করে তাদের মাস জানতে পারি, আলাদা করে তাদের পজিশন এবং আলাদা করে ভেলোসিটি, এগুলো সব জানতে পারবো তখন এটা। কিন্তু যদি আমরা কন্টিনিউয়াস নেই, মানে একটানা কণাগুলো সাজানো আছে, কণাগুলো একটানা, কোনো বিচ্ছিন্ন নেই, তখন আমরা কি করব? তাহলে ফর কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন, কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনে কি হবে? ওখানে ছিল কি, এটা x সমান ছিল সামেশন অফ mi xi i সমান 1 থেকে n বাই সামেশন অফ mi i ইজিক্যাল টু 1 থেকে n, এইটা ছিল। এটাকে এখন আমরা কীরকম বলবো, সামেশন অফ দেওয়া যাবে না, তখন হবে ইন্টিগ্রেশন x dm বাই ইন্টিগ্রেশন অফ dm। অর্থাৎ সেখানে আমরা কি করব, যখন কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন হবে আমরা কি করব, একটা স্মল অ্যামাউন্ট বা স্মল লেন্থ আমরা ধরে নেব, তার মাস আমরা হিসাব করব, তারপরে এই ফর্মুলা বসিয়ে আমরা তার সেন্টার অফ মাস বের করব। ঠিক একইভাবে y কি হবে, y হবে ইন্টিগ্রেশন y dm, তাহলে এটাকে y ড্যাশ বলে দিয়ে এটাকে x বা y x cm বলে লিখলাম, এটাকে y cm বলে লিখলাম, তখন কি হবে dm, এই সেম z cm, তাহলে z dm বা ইন্টিগ্রেশন dm। এই ফর্মুলা একইভাবে চলতে থাকবে। একদম এই ফর্মুলা লাগিয়ে আমরা এবার কি করব, সেন্টার অফ মাস অফ এ ইউনিফর্ম রড আমরা হিসাব করব। এই হিসাবটা করলেই বুঝতে পারবে। তাহলে সেন্টার অফ মাস অফ অ্যান ইউনিফর্ম রড, একটা সুষম দণ্ড ধরে নিচ্ছি, এরকম সুষম একটা দণ্ড যার দৈর্ঘ্য হলো এল আর ভর হচ্ছে এম। আমরা কি করছি, যে কোনো একটা প্রান্ত থেকে এর ভর কেন্দ্রের অবস্থান ধরব। আমি ধরে নিচ্ছি যে এখানে x ইজিক্যাল টু 0, আর এখানে তাহলে কি হবে, x সমান এল, কারণ x অ্যাক্সিস বরাবর আমরা এটাকে x অক্ষ ধরছি, আর ধরে নিচ্ছি যে দণ্ডটাও x অক্ষ বরাবরই রাখা আছে। তাহলে এখন x ডিস্টেন্সে একটা dx দৈর্ঘ্য আমি কল্পনা করব, dx x দৈর্ঘ্যে dx দৈর্ঘ্য আমি কল্পনা করব। তাহলে এবার আমি লিখছি যে এল দৈর্ঘ্যের ভর, এটা আমরা কত ধরলাম, m, তাহলে একক দৈর্ঘ্যের ভর কত হবে, m বাই এল। dx দৈর্ঘ্যের ভর কত হবে, m বাই এল ইন্টু dx, এটাকেই ধরবো dm ইজিক্যাল টু m বাই এল dx, এই dm বেরিয়ে গেল। তাহলে এবার আমাদের কি হবে, x cm সেন্টার অফ মাসের অবস্থানটা বের করতে বলা ছিল, কোন ফর্মুলা, x dm বাই dm, তাহলে x এটা হবে m বাই এল dx, ইন্টিগ্রেশনের লিমিট হবে 0 থেকে l
বা এটাও হবে এম বাই এল ডিএক্স, লিমিট হবে 0 থেকে এল। এম বাই এলটা কমন গেল এবং কেটে দিলাম, 0 থেকে এল এক্স ডিএক্স, 0 থেকে এল ডিএক্স। এটা হবে এক্স স্কোয়ার বাই 2 ইন্টিগ্রেশন, তার লিমিট বসলো এল এবং 0, আপার লিমিটের এল, লোয়ার লিমিট 0, আর এটা হলো এক্স যার আপার লিমিটের লোয়ার লিমিট 0। এই হিসাব হবে তাহলে কত, এল স্কোয়ার বাই 2 মাইনাস 0, এখানে হলো এল মাইনাস 0, কাটাকাটি করলে হবে এল বাই 2। তাহলে সেন্টার অফ মাস ইজ অ্যাট দি মিড পয়েন্ট অফ দি ইউনিফর্ম রড। তাহলে আমরা একটা হিসাব করে দেখলাম, তাহলে কথা হলো এক্স এর ভ্যালু বেরিয়েছে এল বাই 2। তাহলে যদি এইরকম লেন্থ হয়, এটা যদি এল হয়, তাহলে সেন্টার অফ মাস থাকবে এখানে, তাহলে এটাই হলো এল বাই 2, এটাই হলো সেন্টার অফ মাস। তাহলে একটা ইউনিফর্ম রড বা সুষম দণ্ডের ভর কেন্দ্র, এখানে আমরা কন্টিনিউয়াসের কেন ফর্মুলা ইউজ করলাম না, এই দণ্ডটার মধ্যে বা এই রডের মধ্যে কতগুলো পার্টিকেল আছে আমাদের পক্ষে কাউন্ট করা সম্ভব না কন্টিনিউয়াসলি। সেই জন্য আমরা এখান থেকে কনসেপ্ট নিলাম যে আমরা যদি এক টানা ধরে নিই এবং ইন্টিগ্রেশন ফর্মুলা ইউজ করি, তাহলে আমাদের এটা বেরিয়ে চলে এলো। এইভাবে আমরা এবার কিছু বস্তুর, আমাদের প্রুফ এটাই রেডি রাখতে হবে, পরীক্ষায় এলে এটাই প্রুফ আসবে। আর কিছু জিওমেট্রিক্যাল শেপ মানে জ্যামিতিক যে আকৃতির বস্তুর ক্ষেত্রে কোথায়কার সেন্টার অফ মাস আছে, এগুলো আমরা একটু মনে রাখবো। যেমন 1 নম্বর, আমরা এক্ষুনি দেখলাম একটা রডের ক্ষেত্রে মিড পয়েন্ট মানে মধ্যবস্তু, একদম মধ্যবিন্দু। 2 নম্বর, এটা গেল একটা রডের ক্ষেত্রে একদম মিড পয়েন্ট। যদি আমি এটা হচ্ছে রিং বলি, তার কি হবে সেন্টার। যদি একটা ডিস্ক বলি, ইউনিফর্মলি ডিস্ক মানে ইউনিফর্ম ডিস্ক, সুষম চাকতি, কোথাও কোনো মোটা সরু নেই, ইউনিফর্ম ডিস্ক সুষম চাকতি হলে এরও ক্ষেত্রে হলো সেন্টার। 3 নম্বর আমরা এবার মনে রাখবো একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল অর্থাৎ সমবাহু ত্রিভুজ। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কি হলো, সমবাহু ত্রিভুজ, এর ক্ষেত্রে হবে ইন্টারসেক্টিং পয়েন্ট অফ মিডিয়ানস, অর্থাৎ তিনটে যে মধ্যমা ছিল তাদের ছেদবিন্দু, মধ্যমাত্রয়ের ছেদবিন্দু। 4 নম্বর আমরা ধরতে পারি স্ফেয়ার। এটা হচ্ছে স্ফেয়ার, এর ক্ষেত্রে হবে সেন্টার, স্ফেয়ারেরও সেন্টার, অর্থাৎ সার্কেল শেপের যতগুলো আমরা পাচ্ছি ওই টাইপের সবগুলোই সেন্টার হচ্ছে। তারপরে আমরা আসছি একটা প্লেট, একটা স্কোয়ার প্লেট, স্কোয়ার প্লেট এর তাহলে কোথায় হচ্ছে, স্কোয়ার প্লেটের হচ্ছে দুটো যে ডায়াগোনাল, তাহলে এটার ইন্টারসেক্টিং পয়েন্ট, তাহলে ইন্টারসেক্টিং পয়েন্ট অফ ডায়াগোনাল, অর্থাৎ দুটো যে কর্ণ আছে সেই কর্ণদ্বয়ের ছেদবিন্দুতে। 6 নম্বর আছে সিলিন্ডার। সিলিন্ডার মানে চোঙ, চোঙের ক্ষেত্রে হবে অক্ষের মিড পয়েন্ট মানে মিড পয়েন্ট অফ অ্যাক্সিস, মিড পয়েন্ট অফ অ্যাক্সিস অর্থাৎ অক্ষের মধ্যবিন্দু। এটা হলো 6 নাম্বার।
7 নাম্বার আসছে রেক্ট্যাঙ্গুলার প্যারালেলোপিপেড অর্থাৎ সমকোণী চৌপল। এক্ষেত্রে যেটা হবে দুটো যে অপোজিট সারফেস, তাহলে এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার প্যারালেলোপিপেড। এটার ক্ষেত্রে তাহলে কি হচ্ছে, মিড পয়েন্ট অফ টু অপোজিট ফেসেস, মিড পয়েন্ট অফ টু অপোজিট ফেসেস, এই দুটো যে বিপরীত তল তাদের যে মধ্যবিন্দু সেটাকেই বলবো রেক্ট্যাঙ্গুলার প্যারালেলোপিপেড। এবার আমরা আসছি লাস্ট 8 নম্বর, কোণ। এটা হচ্ছে কোণ। এর ক্ষেত্রে হবে কোথায়, x ইজিক্যাল টু h/4 অর্থাৎ হাইট অফ CM ইজিক্যাল টু 1/4 ইন্টু টোটাল হাইট। ফ্রম বেস, ভূমি থেকে, অর্থাৎ মাটি থেকে মোট যে উচ্চতা তার 1/4 অংশে থাকবে সেন্টার অফ মাস। এইগুলো আমরা ছবির সাহায্যে আমরা কিন্তু একটু মনে রেখে দেবো। তাহলে সেন্টার অফ মাস অফ ডিফারেন্ট শেপেস বডি, সেইগুলো আমরা কিন্তু মনে করলাম। এবার আমরা আসছি সেন্টার অফ মাসের উপর যদি বাইরে থেকে আমরা ফোর্স অ্যাপ্লাই না করি তাহলে কি ঘটনা ঘটবে, মুভমেন্ট অফ অ্যানাদার পার্টিকেল। তাহলে বিভিন্ন বিভিন্ন বডির যে ইন্টারসেক্টিং পয়েন্ট বা সেন্টার অফ মাসের যে পজিশনগুলো দেখালাম এগুলো কিন্তু তোমাদেরকে মেমোরিতে রাখতে হবে। এবার যেটা আসছে, উইদাউট অ্যাপ্লাইং অফ এক্সটার্নাল ফোর্স। 1 নম্বর, মোশন অফ বোট। এটা কিরকম, আমি একটা ছবি আঁকলেই ক্লিয়ার হয়ে যাবে। দেখো, এটা একটা বোট, ব্ল্যাঙ্ক অবস্থায়, অর্থাৎ আমি যদি বোটটাকে ধরে নিই যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড তার মাস, তাহলে সেন্টার অফ মাস কোথায় থাকবে, একদম মধ্যবিন্দুতে মাঝখানে। এখন যদি কোনো একজন লোক মানে কোনো একজন ব্যক্তি যদি ওই বোটে দাঁড়িয়ে থাকে, তখন আমরা সেন্টার অফ মাসটা একটু সরে আসতে দেখব। তাহলে এটাই হলো সেন্টার অফ মাস। এখন কেন, যেহেতু একজন লোক ওই দিকটায় চেপে আছে, এইদিকে তো লোকটা নেই, তাহলে এখন সেন্টার অফ মাস থাকবে এই দিকে। এই অবস্থাতে আমরা ধরবো কোনো রকম কোনো ড্যাম্পিং ফোর্স বা বাধা বল নেই, এবং বাইরে থেকে কোনো রকম কোনো ফোর্স দেওয়া হচ্ছে না। ওই লোক যদি হেঁটে হেঁটে নৌকার এদিকে আসে তখন কি ঘটনা ঘটবে, তো যদি হেঁটে হেঁটে আসে নৌকা তখন একটু উল্টো দিকে মোশন নেবে, অর্থাৎ লোকটা যেদিকে হেঁটে হেঁটে আসবে তার বিপরীত দিকে নৌকা গতিশীল হবে। অর্থাৎ লোকটা যদি এই দিকে আসা শুরু করে তাহলে লোকটা এখানে চলে আসবে, এইরকম পজিশনে চলে এলো। তখন সেন্টার অফ মাস এই দিকে এলো, নৌকার মিড পয়েন্টে থাকলো না, তাহলে সেন্টার অফ মাস সরে সরে এলো, তাহলে নৌকাটা কোন দিকে সরে গেল, এই দিকে। অর্থাৎ ওর উপর থাকা লোকটা যখন হেঁটে হেঁটে এই দিকে সরে আসবে, নৌকা তখন অটোমেটিক পিছনের দিকে চলে গেছে। কিন্তু খেয়াল করে দেখো, সেন্টার অফ মাস
সেম আছে, সেম পজিশানে আছে, তাহলে সেন্টার অফ মাস সেম পজিশানে থাকার জন্যই কিন্তু বোর্ডকে ওই দিকে সরতে হলো অটোমেটিক্যালি। তাহলে বাইরে থেকে যেহেতু ফোর্স দেওয়া হয়নি, তাহলে সেন্টার অফ মাস সেম পজিশানে রয়ে গেল, এটাই। এরপর আসছি 2 নম্বর, এক্সপ্লোশন অর্থাৎ বিস্ফোরণ, এক্সপ্লোশন অফ এ বোম। আমি ধরলাম যে এখানে একটা বোম রাখা আছে, তাহলে প্রথমে যদি রাখা থাকে তাহলে তার ভেলোসিটি কত? 0। তাহলে এখানে এক্সপ্লোশন হলো, তাহলে এক্সপ্লোশন হলে কি হবে? এর টুকরোগুলো সমস্ত দিকে ছড়িয়ে গেছে, এমনভাবে টুকরোগুলো ছড়িয়ে যাবে, যেমন এইদিকে একটা ছড়িয়ে গেল, ওদিকে একটা ছড়িয়ে গেল, এদিকে একটা, সমস্ত দিকে ছড়িয়ে গেছে। ওই প্রত্যেকটা টুকরোর যদি আমি ভরবেগ মানে মোমেন্টাম আলাদা করে হিসাব করি এবং তাদের যদি ভেক্টর সাম করি, তাহলে দেখা যাবে 0। কেন? আগে যেহেতু বোমটা রেস্ট অবস্থায় ছিল, তার কোনো ভেলোসিটি ছিল না, অর্থাৎ বোমটা রেস্ট ছিল, তার কোনো ভেলোসিটি ছিল না। এখন ওই বোমটা যদি ফেটে যায়, তাহলে তার এতগুলো টুকরো পাওয়া যাবে, যে টুকরোগুলো কিন্তু কি হবে? সমস্ত দিকে ছড়িয়ে পড়বে এমনভাবে যাদের জন্য রেজাল্টেন্ট মোমেন্টাম মানে তাদের ভেক্টর সাম এটা হবে 0। তাহলে এখন আমরা যদি ধরে নিই যে বোমটা রেস্টে ছিল না, বোমটা মুভ করছিল এই দিকে, তাহলে বোমটা যদি মুভ করে এবার, তাহলে এইখানটা এক্সপ্লোশন হয়েছে, তখন ওর টুকরোগুলো এমন এমন দিকে ছড়িয়ে পড়বে যাতে তাদের সেন্টার অফ মাস ওই একই লাইনে একই ভেলোসিটি নিয়ে চলতে থাকে। অর্থাৎ টুকরোগুলো এমন এমন ভেলোসিটি পাবে যাদের রেজাল্টেন্ট করলে ভেলোসিটিটা যেটা আসবে তার ভেলোসিটি আর এই বোমের যে ভেলোসিটি এটা কিন্তু একই ডিরেকশানে থাকবে। আর ম্যাগনিটিউড যদি বলি, তাহলে প্রথমে অর্থাৎ ইনিশিয়ালি ওই বোমটার মোমেন্টাম যা ছিল মানে তার ভর ইন্টু বেগ, ভেক্টর অ্যামাউন্ট যা ছিল বা ভেক্টর যে হিসাবে যা ছিল, এখন এই যে এতগুলো যে টুকরো তৈরি হয়ে গেছে, সেই প্রত্যেকটা টুকরোর মোমেন্টামের ভেক্টর সাম মানে তাদের যে ভরবেগগুলোর ভেক্টর যোগফল কিন্তু আগের যে ভরবেগ ছিল তার ভেক্টর যোগফলের সঙ্গে বা তার মানের সঙ্গেই সমান হবে। অর্থাৎ এটা এমনভাবে টুকরোতে ছোট ছোট টুকরোতে পরিণত হবে যাতে তাদের লব্ধি বেগ কিন্তু একই লাইনে থাকে। কেন না? বাইরে থেকে তো আমরা ফোর্স দিচ্ছি না, নিজে নিজে এক্সপ্লোশন হয়েছে, এই জন্য এই ঘটনাগুলো ঘটে। এবার আসছি একটা বস্তুর উপর যদি বিভিন্ন অংশে বিভিন্ন পরিমাণ বল প্রযুক্ত হয়, তাহলে সেই লব্ধি বলের মান কত এবং লব্ধি বলটা কোন বিন্দু দিয়ে ক্রিয়া করবে তার অবস্থান একটা রাশিমালা লিখবো, ওটা শুধু একটু দেখে রাখবে, মনে রাখবে। তাহলে হেডিংটা হচ্ছে রেজাল্টেন্ট অফ টু প্যারালাল অ্যান্টি প্যারালাল দুটোই বলবো ফোর্সেস। এরকম একটা বস্তু, এই বস্তুর উপর এদিকে একটা ফোর্স দেওয়া হতো F1, আরও একটা ফোর্স দিচ্ছি আমরা F2। এটা আমরা অরিজিন ধরছি এটাকে, তাহলে এক্স অ্যাক্সিস এটা, তাহলে এই পজিশানটা হচ্ছে x1, এই পজিশানটা হচ্ছে x2। তাহলে এদের যে রেজাল্টেন্ট ফোর্স এই সোজা কাজ করবে x। তাহলে আমরা এখানে দুটো ইকুয়েশন শুধু মনে রেখে দেবো, F ইজিক্যাল টু F1 প্লাস F2, যেহেতু সেম ডিরেকশান আছে ফোর্সটা এটা হবে, আর x ইজিক্যাল টু হবে F1 x1 প্লাস F2 x2 বাই F1 প্লাস F2। একদম একই টেকনিক, যেরকমভাবে সেন্টার অফ মাসের পজিশন আমরা বের করেছিলাম, জাস্ট ওই টেকনিক। এটা কিন্তু আমাদের প্যারালাল ফোর্স, প্যারালাল ফোর্সেস, এইটা আমরা মনে রাখবো। এই ছবিটা আমরা মনে রেখে দেবো যে দুটো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, দুটো কেন, তিনটে চারটে যা খুশি হতে পারে। x1 x2 ডিস্টেন্সে আমরা দুটো দিয়ে ফর্মুলাটা লিখছি, তাহলে রেজাল্টেন্ট যেটা হবে F তাদের সাম হয়ে গেল মানে তাদের যোগফল, আর তার পজিশনটা হবে এই ফর্মুলা থেকে।
ঠিক একইভাবে যদি আমি আরেকটা ফোর্স দিতাম F3, তখন এখানে কি হতো F3 প্লাস F3, এখানে হতো প্লাস F3x3, এখানে প্লাস F3, একই টেকনিকে হবে। এবার আসছে অ্যান্টি প্যারালাল। অ্যান্টি প্যারালাল এবার কি হবে, তাহলে F2টা উল্টো দিক থেকে কাজ করবে, F2টা উল্টো দিক থেকে ওই x2 ডিস্টেন্সে, তাহলে F তখন কি হয়ে যাবে, F1 মাইনাস F2 অর F2 মাইনাস F1, যেটা বড় হবে তার দিকে। আর এখানেও ওই একই টেকনিক হবে, মাইনাস, এটাও হবে মাইনাস। কে বড় অবশ্যই এগুলো ডিপেন্ড করে, সেই জন্য আমরা মাইনাস না দিয়ে একটা ডিফারেন্স সিম্বলও দিতে পারি, কারণ কে বড় কে ছোট এটা আমার জানা নেই, x1 x2 ভ্যালু আমার জানা নেই, এই জন্য আমরা ডিফারেন্স চিহ্ন দিয়ে রাখলাম। তাহলে এটাকেও কিন্তু আমরা লিখতে পারবো F ইজিক্যাল টু F1 ডিফারেন্স F2, এটা আমরা লিখতে পারি। F1 ডিফারেন্স F2, এটা আমরা লিখতে পারি। ব্যাস এইভাবে আমরা মনে হয়, এই হলো প্যারালাল অ্যান্টি প্যারালাল ফোর্সের লাইন অফ অ্যাকশন হচ্ছে এইটা, আর তাদের এক্সের পজিশন পেয়ে যাবো এই ফর্মুলা থেকে, আর রেজাল্টেন্ট ফোর্সেরও ফর্মুলা পেয়ে যাবো ওখান থেকে। এবার আমরা আসছি ইকুইলিব্রিয়াম অফ এ বডি। ইকুইলিব্রিয়াম অফ এ বডি, এই জায়গাটা বলি খুব সিম্পলভাবে আমি বলছি ব্যাপারটা কীরকম। আগে বলি ইকুইলিব্রিয়াম ব্যাপারটা কি, কোনো একটা বডির কি কি কন্ডিশনে থাকলে বডিটাকে বলবো ইকুইলিব্রিয়াম। রেস্ট, ইউনিফর্ম ভেলোসিটিতে থাকলে বলবো, ইউনিফর্ম অ্যাঙ্গুলার ভেলোসিটিতে থাকলে বলবো, ইউনিফর্ম ভেলোসিটি অ্যান্ড অ্যাঙ্গুলার ভেলোসিটি, এই চারটের যে কোনো একটাতে থাকলে আমরা বলবো কিন্তু ইকুইলিব্রিয়াম। রেস্টে থাকতে পারে, ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে থাকতে পারে, ইউনিফর্ম অ্যাঙ্গুলার ভেলোসিটি নিয়ে থাকতে পারে, অথবা ইউনিফর্ম ভেলোসিটি বা অ্যাঙ্গুলার ভেলোসিটি দুটো একসঙ্গে থাকতে পারে। এই রকম কন্ডিশনকেই বলবো আমরা ইকুইলিব্রিয়াম। আমি পয়েন্ট আকারে এমনি বললাম, মনে রাখার জন্য তোমরা বই থেকে যে কোনোভাবে পড়ে নিলেই হবে। এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম বললে বোঝাবে যে বডিটার কী কী কন্ডিশন এখন আছে। এবার এই যে একটা বডি ইকুইলিব্রিয়ামে আছে, মানে হয় রেস্টে আছে, নাহলে ইউনিফর্ম ভেলোসিটি আছে, নাহলে ইউনিফর্ম অ্যাঙ্গুলার ভেলোসিটি নিয়ে আছে, অর্থাৎ সে হয় স্থির আছে, নাহলে সমবেগ, নাহলে সমকৌণিক বেগ, বা একই সঙ্গে সমবেগ ও সমকৌণিক বেগে আছে। এখন প্রশ্ন আসছে যে কখন এইরকম থাকবে, তার উপর বাইরে থেকে কি শর্ত অ্যাপ্লাই হলে, কোন কন্ডিশন অ্যাপ্লাই করলে এই রকম থাকবে, সেগুলো এবার আমরা একটু দেখব। কন্ডিশন, তাহলে একটা জিনিস ক্লিয়ার যে রেস্ট বা ইউনিফর্ম ভেলোসিটিতে থাকা মানে ওর উপর কোনো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে না, তাহলে নেট ফোর্স হবে 0, এটা আমাদেরকে মনে রাখতে হবে। নেট ফোর্স হবে 0, নেট ফোর্স। তার মানে কি, তার মানে একটা বডির ওপর যতগুলো ফোর্স অ্যাপ্লাই হবে সেই প্রত্যেকটা ফোর্সের ভেক্টর সাম হবে 0, তাদের ভেক্টর যোগফল হবে 0। এই কথাটা আমরা মনে রেখে দেব। আবার বলছি কথা, যে একটা বডি রেস্টে থাকবে বা ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে থাকবে যদি ওই বডিটার উপর নেট ফোর্স অ্যাপ্লাইড নেট ফোর্স হয় 0, অর্থাৎ যতগুলোই ফোর্স অ্যাপ্লাই হোক না কেন তাদের নেট ভ্যালুটা যেন 0 হয়ে যায়, ভেক্টর সাম বা অ্যালজেব্রিক সাম হবে 0। সেই জন্য আমরা এটা ম্যাথমেটিক্যাল এতে লেখা থাকে Fi ভেক্টর i = 1 থেকে n, যতগুলোই ফোর্স অ্যাপ্লাই হোক না কেন এইটা হলো 0, মানেই হলো F1 + F2 + F3
এগুলো সব ভেক্টর সাম প্লাস ডট 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 সমান 0। এটা হলো 1 নম্বর কন্ডিশন। এটা হলে তাহলে এই দুটো ফুলফিল হলো। এবার আসছি 2 নম্বর, নেট মোমেন্ট অফ ফোর্স। কেন মোমেন্ট অফ ফোর্স কথাটা বললাম না, মোমেন্ট অফ ফোর্স যদি থাকে নেট ভ্যালু, তাহলে কিন্তু তার রোটেশন মোশন আছে। আমরা দেখেছিলাম এটা, সেই সার্কুলার মোশন যখন আমরা আলোচনা করেছিলাম তখন সেখানে আমরা দেখেছি যে যদি কোনো বডির ওপর ফোর্স দেওয়া হয়, অনলি ফোর্স, তাহলে তার লিনিয়ার মোশন হয়। আর যদি তার উপর টর্ক বা মোমেন্ট অফ ফোর্স আসে, তাহলে সেখানে রোটেশনাল টেন্ডেন্সি একটা তৈরি হয়। তো সেই রোটেশনাল টেন্ডেন্সি মানেই কিন্তু অ্যাঙ্গুলার ভেলোসিটি। এখানেও আছে, এখানেও আছে। তাহলে এই দুটো কন্ডিশন ফুলফিল করতে গেলে আমার কি লাগবে? নেট মোমেন্ট অফ ফোর্স ইকুয়াল টু 0। তার মানে হলো r1 ভেক্টর ক্রস f1 ভেক্টর, এটা একটা, প্লাস r2 ভেক্টর ক্রস f2 ভেক্টর, প্লাস r3 ভেক্টর ক্রস f3 ভেক্টর। মানে এইভাবে যতগুলো ফোর্স আছে তাদের ভেক্টর সাম হবে 0। মানেই হলো τ1 ভেক্টর প্লাস τ2 ভেক্টর প্লাস τ3 ভেক্টর প্লাস 0। এইটা আমরা মনে রেখে দেবো। অর্থাৎ একটা বডির উপর টোটাল অ্যাপ্লাইড টর্কের ভ্যালু হবে 0। তাহলে নেট ফোর্স এবং নেট টর্ক 0 করে দিলেই আমরা কিন্তু ইকুইলিব্রিয়াম পেয়ে যাব। এবার আমরা আসছি এই যে ইকুইলিব্রিয়াম যে হিসাবটা, সেটা কিন্তু আমরা এখানে এবং এখানে দুটোতেই দেখলাম যে আমরা ফোর্স দিতে পারি n নাম্বার, মানে মোর দেন 2, 3 এটসেট্রা। অর্থাৎ যে কোনো নাম্বারের ফোর্স দিয়ে কিন্তু আমরা ইকুইলিব্রিয়ামে রাখতেই পারি। এবার আমরা আসবো কিছু স্পেশাল কেস, যে ক্ষেত্রে আমরা দেখব যে দুটো ফোর্স দিতে পারবো বা 3টে ফোর্স, তখন আমরা কীরকম আলোচনা করছি বাদে। তাহলে ইকুইলিব্রিয়াম আন্ডার 2 ফোর্সেস। তাহলে আমাকে তো বলেই দিয়েছে যে টোটাল ফোর্স হতে হবে 0। তাহলে আমি যদি এইরকম একটা বডির উপর দুটো ফোর্স দিই, তাহলে এই একটা ফোর্স F1 হয়ে গেল। তাহলে এদিক থেকে আসতে হবে কত? F2 আর একটা ফোর্স। তাহলে পরিষ্কার হয়ে যাচ্ছে যেখানে F1 প্লাস F2, এটাকে হতে হবে 0। তাহলে F1 ইজ ইকুয়াল টু মাইনাস F2। অর্থাৎ দুটো ফোর্সকে হতে হবে ইউনিডিরেকশনাল, অর্থাৎ একরেখীয়, ঠিক আছে, বা আমরা কোলিনিয়ার বলতে পারবো। তাহলে কোলিনিয়ার মানে একরেখীয়, অপোজিট বিপরীত দিক থেকে আসছে আমরা দেখতে পাচ্ছি, অ্যান্ড ইকুয়াল। তাহলে সমান, বিপরীত এবং একরেখীয়, এই 3টে প্রপার্টি যদি এই দুটো ফোর্স নিয়ে নেয়, তাহলে আমরা বলবো যে ইকুইলিব্রিয়ামে থাকবে। অর্থাৎ আমি সহজভাবে বলবো একটা বস্তুর ওপর দুটো বল প্রযুক্ত হচ্ছে, দুটো বলের নেচার কী হবে? বিপরীতমুখী, একরেখীয় মানে একই রেখায়, এবং তাদের ভ্যালু মানে মান হবে সমান। যদি এই রকম হয় তখনই আমরা বলবো ইকুইলিব্রিয়ামে থাকবে। এটা হলো দুটো ফোর্সের আন্ডারে। এবার আমরা আসছি 3টে ফোর্সের আন্ডারে। তাহলে 3টে ফোর্স। এবার 1 নম্বরটাকে আমরা বলছি 3টে ফোর্সের ক্ষেত্রে ল অফ রেজাল্টেন্ট। অর্থাৎ কীরকম? F1 প্লাস F2 প্লাস F3, 3টে ফোর্স, এটা হবে কত? 0। তাহলে F3কে কী হতে হচ্ছে? মাইনাস অফ F1 ভেক্টর প্লাস F2 ভেক্টর। অর্থাৎ দুটো ফোর্সের রেজাল্টেন্ট মানে দুটো যে ভেক্টর নোটেশন আমরা দুটো ফোর্সকে লিখেছি, তাদের লব্ধি যা হবে তার মানের সমান হতে হবে F3কে, এবং দিকটা হবে বিপরীত। তাদের যে লব্ধির যে দিক তার বিপরীত হতে হবে F3কে। অর্থাৎ দুটি বলের লব্ধির সমান ও বিপরীত হবে তৃতীয় বল, তখন আমরা বলবো সামনে থাকবে। আর একটা কি? 2 নম্বর, ল অফ ট্রায়াঙ্গেল, ত্রিভুজ সূত্র।
এটা কি না, এটা প্রথমটা থেকেই চলে আসছে, F1 প্লাস F2 প্লাস F3 ইজিক্যাল টু 0। তিনটে ফোর্সের রেজাল্টেন্ট 0 হবে কখন? যদি একটা ট্রায়াঙ্গেলের আমরা তিনটে ফোর্স নিই ওই ট্রায়াঙ্গেলের সাইড ধরে ধরে, আর তাদেরকে সেম অর্ডারে নেব। অর্থাৎ এ বি সি ট্রায়াঙ্গেলের তিনটে যে সাইড আছে এ বি বি সি এবং সি এ, তিনটে সাইডকে তিনটে ভেক্টর দিয়ে আমি রিপ্রেজেন্ট করব, বা তিনটে ভেক্টরকে তিনটে সাইড দিয়ে আমরা রিপ্রেজেন্ট করব, এবং সেই ভেক্টরের ডিরেকশানগুলো হবে সব সেম অর্ডার, একই অর্ডার। তখন তাদের রেজাল্টেন্ট কত হয়ে যায়? 0। অর্থাৎ কোনো একটা ত্রিভুজের একই ক্রমে গৃহীত তিনটি বাহু দ্বারা যদি আমরা তিনটে বলকে প্রকাশ করে দিই, তখন সেই তিনটে বলের লব্ধি কত হয়ে যায়? 0। এটা কিন্তু আমরা ত্রিভুজ সূত্রেই দেখেছিলাম। কারণ ত্রিভুজ সূত্র অনুযায়ী কী ছিল? সি ভেক্টর ইজিক্যাল টু ছিল এ ভেক্টর প্লাস বি ভেক্টর। সেখানে কি সি ভেক্টর ছিল বিপরীত ক্রমে, তাহলে ওটাকে একই দিক করে দিলে মাইনাস সি হতো, তখন যোগ করলে 0 হতো। আমরা ওখানে ওটা আলোচনা করেছিলাম, সেই থিওরেমটা আমরা মনে রাখবো। 3 নম্বরে আসছি ল্যামিস থিওরেম, মানে ল্যামির উপপাদ্য। ধরো এরকম একটা বডি, এর ওপর আমরা তিনটে ফোর্স দিচ্ছি, একটা F1 ভেক্টর, একটা F2 ভেক্টর, আর একটা F3 ভেক্টর। এদের মধ্যে অ্যাঙ্গেল যদি θ1 হয়, এদের মধ্যে অ্যাঙ্গেল যদি হয় θ2, এদের মধ্যে অ্যাঙ্গেল যদি হয় θ3, তাহলে আমরা কি লিখব? অ্যাকর্ডিং টু ল্যামিস থিওরেম, অ্যাকর্ডিং টু ল্যামিস থিওরেম বলছে যে 1 নম্বর ফোর্স কি ছিল? F1 বাই সাইন θ1 ইজিক্যাল টু F2 বাই সাইন θ2 ইজিক্যাল টু F3 বাই সাইন θ3। এই কন্ডিশন মেনটেন করতে হবে। অর্থাৎ যে কোনো একটা ফোর্স বাকি দুটো ফোর্সের ইন্টারমিডিয়েট অ্যাঙ্গেলের সাইনের সঙ্গে প্রপোর্শনাল টু, অর্থাৎ প্রত্যেকটা বল বাকি দুটি বলের মধ্যবর্তী কোণের সাইনের সমানুপাতিক। এই যদি শর্ত মেনটেন করে হয়, তাহলে আমরা বলবো এটাকে ল্যামিস থিওরেম। এই থিওরেম যদি মেনটেন করে চলে, তাহলে কোনো একটা বডি, এরকম একটা বডি এ কিন্তু ইকুইলিব্রিয়াম বা সামনে থাকবে। এটাকে একটু অন্যভাবেও লেখা যায়, কীরকম? F1 বাই সাইন θ1 এর ভ্যালু, θ1টা আমরা কার কার মধ্যে পাচ্ছি? F2 F3, মানে F2 আর F3-র মধ্যে অ্যাঙ্গেল। আমরা এভাবেও এটাকে লিখতে পারবো। F2 যখন লিখছি তখন কার কার মধ্যে অ্যাঙ্গেল পাবো? F1 আর F3 অ্যাঙ্গেল। তোমরা বাকি দুটি ফোর্স কী কী? F1 F3। একইভাবে F3 যদি নিই, তাহলে F3 নিলে কী কী হচ্ছে? F1 আর F2, তাহলে সাইন F1 F2। এইভাবে আমরা যদি মেনটেন করি তাহলেই হবে। এটা হচ্ছে ল্যামিস থিওরেম। এবার আসছে, তাহলে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে খেয়াল করছি যে একজন বাকি দুটোকে ব্যালেন্স করছে। মানে আমি যদি বলি যে একটা বডির ওপর 10টা ফোর্স অ্যাপ্লাই হয়েছে, তাহলে 10টা ফোর্সের মধ্যে 9টা ফোর্স মিলে যে রেজাল্টেন্ট বা যে নেট ফোর্সটা দিত ভেক্টর সাম করে, 10 নম্বরটা যদি তারই সমান এবং বিপরীত ফোর্স দিয়ে দেয়, তাহলেই সেটা কি হয়ে যাবে? ইকুইলিব্রিয়ামে থেকে যাচ্ছে। অর্থাৎ এই 10 নম্বর যে বল বা 10th যে ফোর্স, এই 10 নম্বর বলটা কিন্তু বাকিগুলোকে যেহেতু ব্যালেন্স করছে, এটার নাম হবে ইকুইলিব্র্যান্ট বা সাম্যক বলবো বাংলাতে। অর্থাৎ এই সাম্যক অন্য কিছু নয়, যে শেষ ফোর্স বা শেষ বল যেটা বাকি ফোর্সের রেজাল্টেন্ট বা লব্ধিকে ব্যালেন্স করছে, তারই নাম হলো ইকুইলিব্র্যান্ট বা সাম্যক। এরপর আমরা আসছি সেন্টার অফ গ্র্যাভিটি। মানে আমরা সেন্টার অফ মাস পড়েছিলাম, এবার হবে সেন্টার অফ গ্র্যাভিটি। একই ডেফিনিশন, ওখানে ছিল
কোনো একটা বডির এমন একটা পয়েন্ট, সেটা বডির বাইরে হতে পারে ভেতরে হতে পারে, যেখানে তার টোটাল মাসটা জমা থাকবে। এখানে আমরা বলছি কোনো একটা বডি তার যে পয়েন্ট দিয়ে টোটাল ওয়েটটা ক্রিয়া করবে, ওয়েট। তাহলে এখানে একটু ফর্মুলাটা অন্যরকম হয়ে গেল। সেন্টার অফ গ্র্যাভিটি, ওখানে যে ফর্মুলা ছিল m1x1, এখানে হবে m1g(x1) প্লাস m2g(x2). সেই একই ফর্মুলা আমরা লাগাচ্ছি। যদি আমরা দুটো পার্টিকেলের সিস্টেম ধরি, এখানে একটা m1 আর এখানে একটা m2, তাহলে m2g এই দিকে কাজ করছে, m1g এই দিকে কাজ করবে। এটা x1, এটা x2, তাহলে একই থিওরি m1g প্লাস m2g। এখান থেকে আমরা জিগুলোকে সব কেটে দিলে m1x1 প্লাস m2x2 বাই m1 প্লাস m2। তাহলে এটাই হলো সেন্টার অফ গ্র্যাভিটির। কিন্তু একটা পার্টিকুলার একটা কন্ডিশন দিচ্ছে কি, g ইজ ইকুয়াল ফর ইচ পার্টিকেল, ইচ অ্যান্ড এভরি পার্টিকেল। প্রত্যেকটা পার্টিকেলসের ক্ষেত্রে যেহেতু জি সেম, তাই আমরা জিটাকে সরিয়ে দিলেই আমরা সেন্টার অফ গ্র্যাভিটির যে এক্সপ্রেশনটা পাচ্ছি, এটা কিন্তু সেন্টার অফ মাসের এক্সপ্রেশনের সঙ্গেই সমান, এইটা। তাহলে এখন আমরা এটা ভাবতে পারি যে যেটাই সেন্টার অফ মাস সেটাই সেন্টার অফ গ্র্যাভিটি, কিন্তু ডেফিনেশনে সামান্য তফাৎ থাকছে। কি তফাৎ থাকছে? সেন্টার অফ মাসের ক্ষেত্রে বলছি টোটাল মাসটা কনসেন্ট্রেট থাকবে একটা পয়েন্টে, মানে কোনো একটা বস্তুর সমগ্র ভর একটা বিন্দুতে জমা থাকবে। আর সেন্টার অফ গ্র্যাভিটি অর্থাৎ ভার কেন্দ্রের ক্ষেত্রে আমরা কি বলছি, যে কোনো একটা বস্তুর একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে মোট ভার মানে মোট ওজন নিচের দিকে ক্রিয়া করে, সেই বিন্দুটিকে বলবো আমরা ভার কেন্দ্র। তাহলে সেন্টার অফ গ্র্যাভিটি এবং সেন্টার অফ মাস দুটোরই কিন্তু ডেফিনেশন আমরা আলাদা করেই পাচ্ছি, যেটা যে কোনো একটা বই ফলো করতে পারবে। আর ম্যাথমেটিক্যাল ফর্মটা যদি আমরা জি প্রত্যেকটা পার্টিকুলার ক্ষেত্রে সমান ধরে নিই, তখন কিন্তু আমরা এটা পেয়ে যাচ্ছি কি, সেন্টার অফ মাসের যা ফর্মুলা সেন্টার অফ গ্র্যাভিটিরও তাই ফর্মুলা। তাহলে এখন প্রশ্ন উঠে এলো, কোনো একটা বডির প্রত্যেকটা অংশের জি কি অসমান হতে পারে? অর্থাৎ প্রত্যেকটা পার্টিকেলের জি ইজ নট ইকুয়াল, এটা কি কোনোদিনও পসিবল? সেটা এবার আমরা ভাবব। পসিবল কখন? যদি আমরা একটা এক্সটেন্ডেড এবং বিগ বডির ক্ষেত্রে ধরি, তাহলে আমরা খুব বড় সিস্টেম অফ পার্টিকেল ধরব। ফর এক্সটেন্ডেড সিস্টেম অফ পার্টিকেল, অর্থাৎ আমরা কি ধরছি, হিমালয় যে পর্বত সেটার ক্ষেত্রে আমাদের হিমালয়ান রেঞ্জ। এই হিমালয় পর্বতের ক্ষেত্রে যদি আমরা ধরি যে প্রত্যেকটা কণার বা প্রত্যেকটা বিন্দুর বা প্রত্যেকটা সিস্টেম অফ পার্টিকেল মানে প্রত্যেকটা পার্টিকেলের ক্ষেত্রে জি কিন্তু আলাদা আলাদা। কেন? এটা যদি একটা হিউজ সাইজের একটা বডি, হিমালয়ান রেঞ্জ মানে বিশাল সাইজের একটা বডি আমরা ধরবো, তার প্রত্যেকটা পার্টিকেল আর্থের সারফেস থেকে ডিফারেন্ট ডিফারেন্ট হাইটে থাকবে। তাদের ডিফারেন্ট হাইটের জন্য তাদের প্রত্যেকটা পয়েন্টে জি এর ভ্যালু আলাদা হবে। এই জি এর ভ্যালু আলাদা হলে কিন্তু তখন সেন্টার অফ মাস আর সেন্টার অফ গ্র্যাভিটির পজিশন কিন্তু ডিফারেন্ট হয়ে যাবে, অর্থাৎ আলাদা হয়ে যাবে। তাহলে আমরা যেটা এবার বলবো সহজভাবে, যে যে সমস্ত বস্তু আমরা চোখের কাছে দেখছি, ছোটোখাটো বস্তু যেগুলো আমরা প্র্যাকটিক্যালি ইউজ করব, সেই সমস্ত বস্তুর ক্ষেত্রে কিন্তু যেটাই ভরকেন্দ্র সেটাই ভারকেন্দ্র। আর খুব বড় বিস্তৃত বস্তুর ক্ষেত্রে কিন্তু ভরকেন্দ্র এবং ভারকেন্দ্র দুটো আলাদা। এইটা আমরা এবার মাথার মধ্যে রাখবো। যেমন হিমালয় পর্বতমালা আমরা বললাম, এইটা আমরা মাথার মধ্যে রাখবো। তো এবার যেটা আসছি, তাহলে এদের মধ্যে ডিফারেন্স কী হবে, পার্থক্য কী হবে? না, পার্থক্য যদি বলি তাহলে আমরা পয়েন্ট ওয়াইজ বলতেই পারি। 1 নম্বর পয়েন্টে ডেফিনেশনটা আমরা বলবো, সংজ্ঞাটা আমরা বলে দিলাম দুটো। তাহলে 1 নম্বর পয়েন্টে ডেফিনেশন, এটা হচ্ছে ডিফারেন্স বিটুইন
সেন্টার অফ গ্র্যাভিটি অ্যান্ড সেন্টার অফ মাস, দুটোর ক্ষেত্রে আমরা ডিফারেন্সটা বলছি। তাহলে 1 নম্বরে কী পেয়ে গেলাম ডেফিনেশন। 2 নম্বরে বলবো সেন্টার অফ গ্র্যাভিটি ভ্যারিজ বাট সেন্টার অফ মাস ইজ কনস্ট্যান্ট। এটা স্বাভাবিক, যদি জি এর ভ্যালু চেঞ্জ হয় তাহলে সেন্টার অফ গ্র্যাভিটির ভ্যালু চেঞ্জ হবে, কিন্তু সেন্টার অফ মাসের কনস্ট্যান্ট থাকবে। 3 নম্বরে বলবো সেন্টার অফ গ্র্যাভিটি মে not be exists, may not exists, but center of mass always exists. এটা কীরকম? আমরা যদি দেখি যে আমরা স্পেসশিপে করে যাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু জি এর ভ্যালু 0 হয়ে যায়। তাহলে জি এর ভ্যালু 0 মানে কি? সেন্টার অফ গ্র্যাভিটি সেখানে থাকছে না, অনলি সেন্টার অফ মাস থাকবে। বা কোনো একটা ফ্রি ফলিং বডির ক্ষেত্রে যখন একটা বস্তু উপর থেকে নিচে পড়ছে, তখন সেই বস্তুর ক্ষেত্রে জি এর ভ্যালু 0, তাহলে সেন্টার অফ গ্র্যাভিটি থাকছে না, সেন্টার অফ মাস থাকছে, মানে এই কনসেপ্টটাই তখন থাকছে না। যদি আমরা আর্থের সেন্টারে কাউকে নিয়ে যাই, কোনো একটা বডিকে, তখন দেখবো যে সেই বডিটার সেন্টার অফ গ্র্যাভিটির কোনো এক্সিস্টেন্সই নেই, মানে ভারকেন্দ্রের কোনো অস্তিত্বই থাকবে না, কারণ পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান 0, কিন্তু ভরকেন্দ্রের অস্তিত্ব সবসময়ের জন্য থাকবে। এই ডিফারেন্সগুলো পড়ব, কখন ভরকেন্দ্র একই হচ্ছে, কখন আলাদা, এইগুলো আমরা একটু বই থেকে পড়ে নেব, মানে কনসেপ্ট তোমরা একটু ক্লিয়ার করে নিও, তাহলে তোমাদের সুবিধা হবে। এবার যেটা আসছে ইকুইলিব্রিয়াম আন্ডার গ্র্যাভিটি, মানে অভিকর্ষের অধীনে সাম্যাবস্থা। ইকুইলিব্রিয়াম আন্ডার গ্র্যাভিটি, অভিকর্ষের অধীনে সাম্যাবস্থা, এটা হচ্ছে আমাদের হেডিং। 1 নম্বর আসছে স্টেবিল ইকুইলিব্রিয়াম। স্টেবিল ইকুইলিব্রিয়াম আমরা কি বলবো না, ধরো কোনো একটা বডি রাখা আছে, ওই বডিটা একটা ইকুইলিব্রিয়ামে রাখা আছে, মানে কোনো একটা বস্তু সাম্যেই আছে। আমরা কি করব, তার এই সাম্যাবস্থা থেকে তাকে বিচ্যুত করব, মানে তাকে সরিয়ে দেব। সরিয়ে দিলে যদি, মানে সামান্য সরাবো, যদি সে আবার আগের অবস্থায় ফিরে আসে, আগের যে সাম্যাবস্থা ছিল সেটাতে যদি ফিরে আসে, তখন আমরা বলবো স্টেবিল ইকুইলিব্রিয়াম। অর্থাৎ ইংরেজিতে বললে হবে when we disturbed a body from its equilibrium by initial equilibrium position, then after releasing, if the body regains its original equilibrium position, then the equilibrium is known as stable equilibrium. অর্থাৎ কোনো একটা বস্তুকে সাম্যাবস্থা থেকে বিচ্যুত করলে যদি সে আবার আগের অবস্থানে ফিরে আসে, তখন এটাকে বলবো স্টেবিল ইকুইলিব্রিয়াম। এটা খুব সিম্পল ব্যাপার, যে আমি যদি কোনো একটা বইয়ের উপরের যে মলাট, যে একদম উপরের পোর্শন, সেটাকে যদি খুলে আমি একটু তুলে আবার ছেড়ে দিই, আবার সে আগের অবস্থায় চলে যায়, এটাকেই বলবো স্টেবিল ইকুইলিব্রিয়াম। 2 নম্বরে আসবো আনস্টেবিল। এক্ষেত্রে কি বলবো? এক্ষেত্রে বলবো যে কোনো একটা বস্তুকে তার প্রাথমিক সাম্যাবস্থা থেকে সামান্য বিচ্যুত করা হলো, তার এই বিচ্যুত হওয়ার প্রবণতাটা আরও বাড়তে থাকলো, সেক্ষেত্রে আমরা কিন্তু এটাকে বলবো আনস্টেবিল ইকুইলিব্রিয়াম, অর্থাৎ অস্থির সাম্য। এটাকে বলছিলাম সুস্থির সাম্য বাংলা, এটাকে বলবো অস্থির সাম্য। অর্থাৎ কোনো একটা বস্তুকে তার প্রাথমিক সাম্যাবস্থান থেকে সামান্য বিচ্যুত করলাম, এই বিচ্যুত করতে গিয়ে দেখা গেল সে আর আগের সাম্যাবস্থায় ফিরে আসতে পারলো না, আগের সাম্যাবস্থা থেকে বিঘ্নিত হয়ে সে দূরে সরে যেতে থাকলো, অর্থাৎ তার সাম্যটা অসাম্যে পরিণত হলো। এটাকে বলবো আমরা অস্থির সাম্য। এটা কখন হয়? এটা হবে যখন আমরা আঙুলে করে এরকম একটা লাঠিকে নিয়ে যখন আমরা থাকি, যদি প্রথমটা সাম্যে থাকে, তারপরে একটু সরে গেলে কিন্তু এটা পড়ে যাওয়ার সম্ভাবনা দেখা যায়। 3 নম্বর নিউট্রাল বা নিরপেক্ষ। নিউট্রাল ইকুইলিব্রিয়াম মানে নিরপেক্ষ সাম্য। এটা কি
না, যখন কোনো একটা বস্তুকে আমরা তার প্রাথমিক সাম্যাবস্থা থেকে বিচ্যুত করলাম, ওই বস্তুটি নতুন যে অবস্থানে গেল, এই যে বিচ্যুত করে যে নতুন যে অবস্থানে তাকে আমি আনলাম, সেখানে আবার সে সাম্যে, নতুন একটা সাম্যে পরিণত হলো। মানে সে আগের অবস্থায় ফিরে গেল না, আর সাম্যাবস্থা থেকে দূরেও সরে গেল না, যেখানে থাকলো সেখানে আবার একটা নতুন সাম্য তৈরি করলো, যেটা কিন্তু অস্থির সাম্যে হয়নি। অস্থির সাম্যে সাম্যাবস্থাটা নষ্ট হয়ে গেছে, এখানে কিন্তু নতুন অবস্থানে এসে সে আবার একটা সাম্যাবস্থা তৈরি করবে, নতুন সাম্যাবস্থা। তাহলে আমরা বলবো when we disturb a body from its initial equilibrium position, then after releasing it make a new equilibrium position at the new position. This type of equilibrium is known as neutral equilibrium, নিরপেক্ষ সাম্য। যেমন কি, যেমন আমরা একটা মেঝেতে যদি ফুটবলটাকে একটু গড়িয়ে দিই, তাহলে ফুটবলটা প্রথমে যখন রাখা ছিল তখনও সেটা একটা সাম্যে ছিল, অর্থাৎ সুস্থির সাম্যেই ছিল। আমি তাকে একটু আঘাত করলাম, ও অন্য একটা পজিশানে গেল, সেখানে গিয়ে কিন্তু সে সাম্য তৈরি করলো নতুন করে, সেখানেও সে গিয়ে স্থিরভাবেই থেকে গেল। এইভাবে আমরা তিন ধরনের সাম্য আমরা পড়লাম। এবার আসছি ইকুইলিব্রিয়াম ডিপেন্ডস অন এক্সটেনশন অফ বেস। এক্সটেনশন অফ বেস অর্থাৎ আমি এখানে এইরকম একটা বডিকে রাখবো, আর একবার উল্টে রাখবো। দেখা যাবে যে মাটিতে যখন রাখবো আমরা, এটার ক্ষেত্রে কিন্তু ইকুইলিব্রিয়ামটা বেশি হবে, কারণ এর বেসের এক্সটেনশনটা অনেক বেশি। অর্থাৎ মাটির সঙ্গে লেগে থাকা অংশের যে পরিমাণ, সেটা যেহেতু এটার ক্ষেত্রে বেশি, সেই জন্য এখানে ইকুইলিব্রিয়ামটা অনেকটাই বেশি হবে। এবার আসছে, তাহলে আমরা সরাসরি মনে রাখবো যে কোনো বস্তুর পাদভূমির বিস্তৃতি, এটাকে বলে পাদভূমি, মানে তার নিচের অংশটা, মানে পায়ের অংশ মাটির সঙ্গে যত বেশি বেশি লেগে থাকবে তত তার ইকুইলিব্রিয়াম ভালো হবে। এটা যদি বলি এইরকম যে আমরা দাঁড়িয়ে থাকলে আমাদের পায়ের যে ছোট অংশ সেটা শুধুমাত্র মাটির সঙ্গে টাচ থাকে, কিন্তু আমরা যদি শুয়ে পড়ি মাটিতে, তখন দেখা যায় আমাদের দেহের অনেকটা অংশ জুড়ে মাটির সঙ্গে টাচ থাকে। তাহলে এই যে একটা তার এক্সটেনশন, মানে বেসের যে এক্সটেনশনটা অনেকটা বেড়ে যাওয়ার জন্য ইকুইলিব্রিয়ামটা কিন্তু অনেকটা ভালো হয়। তাহলে এখানে আমরা বলবো এটা স্টেবিল আর এটা আনস্টেবিল। তাহলে স্টেবিল ইকুইলিব্রিয়াম অর্থাৎ এটা একটা সুস্থির সাম্য তৈরি করে। তারপরের পয়েন্ট আসছে পজিশন অফ সেন্টার অফ গ্র্যাভিটি। Equilibrium depends on position of center of gravity. এটা কিরকম? যে কোনো ভারী বস্তু যত নিচের দিকে থাকবে তত তার ইকুইলিব্রিয়ামটা হয় ভালো। অর্থাৎ ভারী বস্তু যত নিচে থাকবে, ভারী বস্তু মানে ওয়েটি বডি যত নিচে থাকবে তত তার সাম্য ভালো। নিচে থাকলে সুস্থির সাম্য, পড়ে যাওয়ার ভয় থাকে না। তাহলে এটাকে আমরা বলবো সেন্টার অফ গ্র্যাভিটি, মানে ভার কেন্দ্র যত নিচে থাকবে যত নিচে অবস্থান করে সাম্য তত সুস্থির হবে। এটা যেমন, তাহলে যত সেন্টার অফ গ্র্যাভিটি নিচের দিকে থাকবে, অর্থাৎ ভারী বস্তুকে আমরা যত নিচের দিকে রাখতে পারবো তত কিন্তু ইকুইলিব্রিয়ামটা ভালো হবে। এবার যেটা আসছে আমরা ইকুইলিব্রিয়াম ডিপেন্ডস অন পোটেনশিয়াল এনার্জি। তাহলে আমরা কিন্তু এই কনসেপ্ট থেকেই বলে দিতে পারবো, সেন্টার অফ গ্র্যাভিটি যদি নিচের দিকে থাকে তাহলে ওই পয়েন্টের হাইট মেঝে থেকে কম হবে, তাহলে পোটেনশিয়াল এনার্জিও কিন্তু কম হবে। অর্থাৎ সেন্টার অফ গ্র্যাভিটি যত নিচের দিকে তত কিন্তু পোটেনশিয়াল এনার্জিটা ভালো হবে। যেমন আমি এরকম যদি একটা ছবি আঁকি, এখানে এটা সেন্টার অফ গ্র্যাভিটি,
আর এখানে সেন্টার অফ গ্র্যাভিটি। তাহলে এটার ক্ষেত্রে হাইটটা কম, এটার ক্ষেত্রে হাইটটা বেশি। তাহলে এই যে কম হাইট, এখানে কিন্তু ইকুইলিব্রিয়াম মোর, মানে মোর ইকুইলিব্রিয়াম এটা, বা স্টেবল ইকুইলিব্রিয়াম। কেন না, এর ভারীটা নিচের দিকে আছে, তাহলে সেন্টার অফ গ্র্যাভিটি নিচের দিকে, মানেই হলো কি পোটেনশিয়াল এনার্জি মিনিমাম। তাহলে এটার ক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জি মিনিমাম। আর এটার ক্ষেত্রে কিন্তু পোটেনশিয়াল এনার্জি হাই ভ্যালু অফ পোটেনশিয়াল এনার্জি ইজ হাই। তাহলে স্থিতিশক্তিটা বেশি এক্ষেত্রে কিন্তু মিনিমাম। তাহলে যত স্থিতিশক্তি কম হবে তত কিন্তু ইকুইলিব্রিয়ামটা আমরা ভালো পাবো। এই হলো আমাদের ইকুইলিব্রিয়ামের ব্যাপারটা। এবার আমরা আসছি টর্কের যে কনসেপ্ট আমরা আলোচনা করেছিলাম, আমি একবার বলবো, যেটা হচ্ছে এইরকম কোনো একটা বডির ক্ষেত্রে। এরকম একটা বডি, এই বডিটার উপর আমি যদি একটা ফোর্স দিই যেটা সেন্টার অফ মাস দিয়ে, তখন এর ক্ষেত্রে কি হবে, অনলি লিনিয়ার মোশন। নট রোটেশন। এটা হচ্ছে 1 নম্বর ছবি। এটা আগেও একবার হয়েছিল। তাহলে নেট ফোর্স এফ, নেট টর্ক আমরা বলি, তারপর এখানটা লিখবো কত হবে। 2 নম্বর, এফ ফোর্সটা দিলাম সেন্টার অফ মাসে নয়, অন্য পয়েন্টে, পি পয়েন্টে। তখন এরকম একটা আর ডিস্টেন্স কাজ করলো। তাহলে আর সবসময় বাইরের দিকে কাজ করবে, আর এফ, আর ক্রস এফ। তাহলে এখানে মোমেন্ট অফ ফোর্স ইজিক্যাল টু আর ক্রস এফ, ভেক্টরে লিখলাম, মানে ফোর্স ইন্টু দ্য ডিস্টেন্স, পারপেন্ডিকুলার ডিস্টেন্স। এক্ষেত্রে যেহেতু ঘুরছে ক্লকওয়াইজ, তাহলে রোটেশনাল মোশন উইথ লিনিয়ার মোশন, মানে ট্রান্সলেশন মোশন। কেন, ফোর্সও আছে, টর্কও আছে। ক্লকওয়াইজ রোটেশনটা হচ্ছে ক্লকওয়াইজ। আমি যদি এই দিকে ফোর্সটা দিই তাহলে ক্লকওয়াইজ ঘুরবে। ক্লকওয়াইজ হলে আমরা টর্ককে কি বলবো, নেগেটিভ, বা মোমেন্ট অফ ফোর্স নেগেটিভ। মোমেন্ট অফ ফোর্স নেগেটিভ, এটা আমরা মনে রাখবো, মোমেন্ট অফ ফোর্স হবে নেগেটিভ। তাহলে এক্ষেত্রে ফোর্স, নেট ফোর্স is equal to F, net torque বা moment of force or moment of force is equal to R cross F। এটা গেল 2 নম্বর। তাহলে এক্ষেত্রে কিন্তু লিনিয়ার মোশনও থাকছে, রোটেশনও থাকছে। এবার আমরা 3 নম্বর যে ছবিটা, সেটা কিন্তু আমরা আগেও একবার এঁকেছিলাম, আবারও আঁকছি, যে এই বডিটার উপর আমরা এদিক দিয়ে একটা ফোর্স দিচ্ছি, ওদিক দিয়ে একটা ফোর্স দিচ্ছি। এটা হচ্ছে সেন্টার অফ মাস, এটা R1, এটা R2, তাহলে এও এইদিকে ঘোরাতে চায়, এও এইদিকে ঘোরাতে চায়। তাহলে এক্ষেত্রে হবে মোমেন্ট অফ ফোর্স,
ইজিক্যাল টু হবে r1 ভেক্টর ক্রস f1 প্লাস r2 ভেক্টর ক্রস f। এটা দুটো তখন হিসাব হবে। আচ্ছা, তারপরে কি রোটেশনাল মোশন, অনলি রোটেশন। কেন অনলি রোটেশন? না, নেট ফোর্স হচ্ছে 0, নেট ফোর্স ইজিক্যাল টু f মাইনাস f, এটা সমান 0। নেট টর্ক ইজিক্যাল টু, ওটা আগেই লিখে দিয়েছি, নেট টর্ক কত হবে r ক্রস f, তাহলে r1 প্লাস r2, এটা একসঙ্গে কমন নিয়ে নিলাম, ক্রস f। এই নেট টর্কের হিসাব হলো, আর নেট ফোর্স তো 0 বলে দিয়েছি। এবার তাহলে এখানে তাহলে কি আসছে, মোমেন্ট অফ ফোর্স বা টর্ক, টর্ক অর মোমেন্ট অফ ফোর্স, এটা ক্লকওয়াইজ, এটা হচ্ছে নেগেটিভ। তাহলে ক্লকওয়াইজ হলে নেগেটিভ হবে, যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় তাহলে হবে পজিটিভ। এটা আমরা মনে রেখে দেবো। আর একটা কথা, এখানে একটা নতুন টার্ম এলো, কাপল। তাহলে কাপল কাকে বলবো? এটা আগেও একবার ক্লাসে আমি আলোচনা সব করেছিলাম, আরেকবার লাগবে বলে মনে করিয়ে দিচ্ছি। কাপল কাকে বলবো? না, টু ইকুয়াল অপোজিট অ্যান্ড প্যারালাল ফোর্সেস, এই দুটো ফোর্সকে আমরা একসঙ্গে বলছি কি কাপল। তাহলে আমরা আগের দিনের ফোর্স, মোমেন্ট অফ ফোর্স এবং টর্ক এবং কাপল, এইগুলো আগেও একবার আলোচনা করেছিলাম, আজকে আরেকবার আলোচনা করলাম। এত দূর অবধি তোমরা পুরোটা ক্লিয়ার করে এসো, পরের ক্লাসে আমরা বাকি পোর্শনটা দেখব। এবং বলে রাখি, পরের দিনের ক্লাস খুবই ইম্পর্ট্যান্ট, কারণ যতটা পড়ানো হবে এটা কিন্তু তোমরা কোনো দিনও আগে পড়োনি, নতুন অনেক কিছু কোয়ান্টিটি আসবে, নতুন কনসেপ্ট আসবে। তবে এই পোর্শনটা তোমাদেরকে একদম ক্লিয়ার করে জেনে রাখতে হবে যে ফোর্স ব্যাপারটা কি, মোমেন্ট অফ ফোর্স ব্যাপারটা কি, টর্ক কি, এবং ভেক্টর হলে কখন পজিটিভ কখন নেগেটিভ। এটা বললাম যে অ্যান্টি ক্লকওয়াইজ হলে পজিটিভ ধরা হয়, ক্লকওয়াইজ হলে নেগেটিভ ধরা হয়, এবং কখন ফোর্স থাকছে কখন টর্ক থাকছে, মানে মোমেন্ট অফ ফোর্স থাকছে, এই ব্যাপারটা একটু আলোচনা। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করলাম। অবশ্যই তোমাদের উদ্দেশ্যে বলি যে এটা মেকানিক্সের শেষ চ্যাপ্টার চলছে। আমি অলরেডি আগে যে ক্লাসগুলো করেছি তোমরা যদি না দেখে থাকো তাহলে দেখে নেবে, যদি আজকে কেউ নতুন আমার এই ভিডিও চ্যানেলে এসে থাকো। আর একটা কথা বলবো যে ভালো লাগলে বন্ধুদেরকে একটু শেয়ার করে দিও, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেল, তাহলে প্রত্যেক দিনের ভিডিও পাবে, এবং বেল আইকন প্রেস করে রেখো। আর একই কথা বলবো, কমেন্ট করো কেমন লাগছে, লাইক করো একটু, ভালো থেকো, পড়াশোনা চালিয়ে যাও। পরের ক্লাসে দেখা হবে, রাখছি আজকে।